আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে খুবই ভালো আছেন। আর ভালো থাকুক, আর আপনার খামারগুলো যেন ভালো থাকে সেই কামনা করেই আলোচনা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আপনারা ইতিপূর্বে যে আলোচনা শুনেছেন সেই আলোচনা হয়তো শুনেছেন যে ছাগল বা ভেড়ার মারাত্মক 4টি রোগ। আর আজকে শুধু এই 4টি রোগের ভিতরে একটি রোগ হলো পিপিআর রোগ। এই পিপিআর রোগের লক্ষণ কি কি এবং এটার ডোজেস কিভাবে দিতে হয় এবং কত বছরের বাচ্চা থেকে শুরু করা যায় এই ডোজ, এ নিয়ে থাকছে আজকের আলোচনা। তাই বলবো, যারা নাকি আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন মূল আলোচনায় চলে যাই। নাম্বার 1, যে পিপিআর রোগের লক্ষণ হলো 8টি। ভালোভাবে শুনে নেন, এগুলো আমাদের লাইফে খুবই গুরুত্বপূর্ণ কাজ বয়ে আনবে এবং লিখে নিতে পারেন। পিপিআর রোগের লক্ষণ হলো 8টি। প্রথম হলো নাম্বার 1, তাপমাত্রা আনকন্ট্রোল হয়ে যাওয়া। অর্থাৎ আপনার ছাগল বা ভেড়ার যে পশুটি আপনার যে পশুটির মানে পিপিআর রোগে আক্রান্ত হবে সেই ক্ষেত্রে এই 8টি লক্ষণ প্রকাশ পাবে। 8টি লক্ষণের মধ্যে একটা জ্বর হওয়া শরীরে। অর্থাৎ জ্বর সাধারণত যদি আপনি ফারেনহাইট থার্মোমিটার দিয়ে আপনার জ্বরটাকে মাপি, অবশ্যই পায়ুপথে মাপবেন। অর্থাৎ ছাগল, ভেড়া বা গবাদি পশু এবং মানুষের ক্ষেত্রেও যদি পায়খানা রাস্তা দিয়ে জ্বর মাপা যায় তাহলে ওই জ্বরের মাত্রা অর্থাৎ ওই জ্বরের মাপ অ্যাকুরেট হয়। সেজন্য অবশ্যই কিন্তু পায়খানা রাস্তা দিয়ে থার্মোমিটার দিয়ে আমরা মাপবো। থার্মোমিটার দিয়ে জ্বর যখন মাপবো তখন মাপার সময় আমাদের সাধারণত লক্ষ্য করব, যদি 104 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থেকে 106 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা পর্যন্ত হয় তাহলে আমরা ধরে নিব যে এর জ্বর হয়েছে। কিন্তু বাকি আরও যে 7টি লক্ষণ রয়েছে সেই 7টি লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে কিন্তু পিপিআর এর লক্ষণ হবে। জ্বর অন্যান্য কারণেও হতে পারে, সেজন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাই। নাম্বার 2, চোখ ও নাক দিয়ে প্রচুর পরিমাণে পানি পড়া। অর্থাৎ চোখ দিয়ে যে কান্না করি আমরা, অনেক সময় বলি যে গরুটা কান্না করতেছে বা ছাগলটা কান্না করতেছে বা ভেড়াটা কান্না করতেছে, কিন্তু এটাও কিন্তু পিপিআর রোগের 8টি লক্ষণের ভিতরে একটি লক্ষণ, যে চোখ এবং নাক দিয়ে পানি পড়া। এবং পানি যদি এরকম দীর্ঘদিন চলতে থাকে সেই জন্য পানির পরবর্তীতে পুজও হয়ে যেতে পারে। চোখ দিয়েও পুজ পড়তে পারে অথবা নাক দিয়েও পুজ পড়তে পারে, এগুলো ভালোভাবে লক্ষ্য করবেন। নাম্বার 1 হলো গেল মানে তাপমাত্রা শরীরে জ্বর বৃদ্ধি হওয়া। নাম্বার 2 হলো চোখ ও নাক দিয়ে প্রচুর পরিমাণে পানি ঝরা। নাম্বার 3, মুখের ভেতরে ঘা। অর্থাৎ এই মুখের ভিতরে ঘা বলতে বোঝানো হয়েছে সাধারণত জিহ্বাতে ঘা হওয়া, মাড়িতে ঘা হওয়া, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, খাবার না খাওয়া এবং খাবার মুখে নিতেই যাবে না, যে মুখে ব্যথা পাবে। তারপরে ঠোঁটের ভিতরে ঘা হওয়া ইত্যাদি। অর্থাৎ মুখের ভিতরে ঘা হওয়া বলতে বোঝানো হয়েছে আপাতমস্তক যে মুখ রয়েছে, দাঁত, ঠোঁট, জিহ্বা ইত্যাদিতে পর্যন্ত ঘা হয়ে যেতে পারে। সেজন্য এই পিপিআর রোগের 8টি লক্ষণের ভিতর 3 নম্বর লক্ষণটি হলো মুখের ভিতরে ঘা হওয়া। নাম্বার 4, শ্বাসকষ্ট ও কাশি। অর্থাৎ মাঝে মাঝে কাশি দাও, কাশি মানুষের মতো দিবে না, মাঝে মাঝে হয়তো 2-1টা কাশি দিতে পারে, দেন তারপর এবং শ্বাসকষ্ট হওয়া। যে আপনি দেখবেন গবাদি পশু আপনার ছাগল বা ভেড়া বা গরু যেটাই হোক না কেন, স্বাভাবিক যে শ্বাস নিচ্ছে সেই শ্বাস নেওয়া এবং এখন শ্বাস নেওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাহলে বুঝতে হবে আপনাকে অবশ্যই এই ছাগল বা ভেড়া আপনার এই গবাদি পশুটি পিপিআর রোগে আক্রান্ত হয়েছে। যে এই 8টির ভিতরে 4 নম্বর কী হলো? শ্বাসকষ্ট ও কাশি হওয়া। আলহামদুলিল্লাহ, শ্বাসকষ্ট এবং কাশি হওয়া। নাম্বার 5, পাতলা পায়খানা হওয়া। যদি আপনার গবাদি পশুর এই উপরে যে 4টি কথা বললাম, জ্বর হওয়া, চোখ ও নাক দিয়ে পানি পড়া, মুখের ভিতরে ঘা হওয়া, শ্বাসকষ্ট ও কাশি লক্ষণ দেখা দেওয়া এবং পাতলা পায়খানা হওয়া, অর্থাৎ পায়খানার রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হওয়া, তাহলেও পিপিআর রোগের লক্ষণ রয়েছে। নাম্বার 6, খাবারে অরুচি এবং পানি শূন্যতা শরীরে দেখা দেওয়া। শরীরে পানি শূন্যতা হলে কীভাবে বুঝবেন? শরীরে যদি গবাদি পশুর পানি শূন্যতা হয় সেক্ষেত্রে চামড়াটা টেনে ধরে
টিপ দিয়ে ভালোভাবে 30 সেকেন্ড ধরে রাখবেন। ধরে রাখার পর চামড়াটা ছেড়ে দেবেন। যদি দেখেন সাথে সাথে চামড়াটা আবার তার নির্দিষ্ট জায়গায় চলে যায় তাহলে পানির শূন্যতা নেই। আর যদি টিপ দেওয়া ধরে রাখার পর সেটা আস্তে স্লো মৌসুমে গিয়ে শরীরের সাথে মিশে, তাহলে বুঝতে হবে যে এই গবাদি পশুর আপনার ছাগল হোক, বেড়া হোক, যেটাই হোক না কেন বা গরু হোক, তাহলে তার পানির শূন্যতা রয়েছে। এজন্য খাবারে অরুচি এবং পানির শূন্যতা দেখা দিতে পারে। নাম্বার 7, শরীর দুর্বল হয়ে যাওয়া এবং দাঁড়াতে না পারা। এই জিনিসটা সবচেয়ে বেশি আক্রান্ত করে থাকেন, যে শরীর দুর্বল হয়ে যাওয়া এবং দাঁড়াতে না পারা। শরীর দুর্বল হয়ে দিন যাবে আর শরীর দুর্বল হয়ে যেতে পারে এবং গবাদি পশু দাঁড়াতে না পারা, এগুলো হলো পিপিআর রোগের লক্ষণ। এবার এই যে 7টি হলো, এবার শেষ পর্যন্ত আপনার চিকিৎসা না হলে অনেক গবাদি পশুই মারা গিয়ে থাকেন। সেজন্য এই পিপিআর রোগের গবাদি পশুর ছাগল বা ভেড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই পিপিআর রোগের এই সিমটমগুলো। আমি আবারও এক কথায় বলে দিচ্ছি: জ্বর হওয়া, চোখ ও নাক দিয়ে পানি পড়া, মুখের ভিতরে গা হওয়া, শ্বাসকষ্ট, কাশি হওয়া, পাতলা পায়খানা হওয়া, খাদ্যে প্রচুর পরিমাণে খাবারের অরুচি ও পানির শূন্যতা দেখা দেওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া এবং দাঁড়াতে না পারা, এবং শেষ পর্যন্ত এই গবাদি পশুটির মৃত্যু হওয়া। দেখুন, এবার আসুন যদি আমরা এই পিপিআর রোগের ভ্যাকসিনের কথা বলতে যাই। পিপিআর রোগের ভ্যাকসিন যদি আমরা নিতে চাই, তাহলে এই ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে এই আলোচনার ভিতরে আমরা জানবো পিপিআর রোগের যে ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভ্যাকসিন নেওয়ার ডোজেস ফর্ম কি। পিপিআর রোগের ভ্যাকসিনের নামই হলো পিপিআর। প্রতি ছাগল বা ভেড়ার 1 থেকে 1.5 মিলি দিতে পারবেন প্রাপ্তবয়স্ক হলে। তবে ছাগল ভেড়া কিন্তু প্রাপ্তবয়স্ক যে ডোজ এবং বাচ্চাদেরও সেই ডোজ, কিন্তু পার্থক্য একটা রয়েছে। সেটা হলো, যদি বাচ্চাদেরকে আপনি ডোজ দিতে চান তাহলে অবশ্যই কিন্তু একটা কথা ভালোভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে। সেই ক্ষেত্রে হলো যদি আপনি বাচ্চাকে এই ডোজেস ফর্ম দিতে চান তাহলে অবশ্যই বাচ্চার বয়স যখন 3 থেকে 4 মাস হবে তখন কিন্তু এই পিপিআর রোগের ভ্যাকসিন দিতে পারবেন। এর আগে কিন্তু ছাগল বা ভেড়ার ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমি আরও একটা আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিচ্ছি, সেটা হলো ছাগল বা ভেড়া যখন দুধ মা আর দিবে না তখন তার 1 মাস পর থেকে আপনি ভ্যাকসিন দিতে পারবেন। অর্থাৎ ছাগল বা ভেড়া যখন মার কাছে দুধ খেতে গেলে মা আর দুধ দিবে না, তাড়িয়ে দিবে, তখনই বুঝবেন যে এটার পিপিআর নেওয়ার বয়স হইতেছে। যখন 1 মাস পূর্ণ হয়ে যাবে বা 15 থেকে 20 দিন পূর্ণ হয়ে যাবে তখন আপনারা ভ্যাকসিন দিতে পারবেন। অর্থাৎ আমি একটা কথা বলে দিচ্ছি, 3 থেকে 4 মাস পর, অর্থাৎ ছাগল বা ভেড়ার ছানা যেগুলো আছে 3 মাস বয়স যখন পরিপূর্ণ হবে তখনই আপনি ভ্যাকসিন দিতে পারবেন। তবে সেই ক্ষেত্রে 1 মিলি দিবেন, আর যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে আপনি 1.5 মিলি দিতে পারেন। এবার আসুন, অবশ্যই পিপিআর ভ্যাকসিনটি বানানো থাকে না, 2টি আলাদা আলাদা বাউলে থাকে। সেটা আপনারা এই ভিডিওতে দেখে নিয়েছেন যে আলাদা একটা ট্যাবলেটের মতো থাকে, একটা শিশিতে আর আরেকটাতে লিকুইড থাকে। এটা একত্রে মিশাতে হয়, সেই ক্ষেত্রে এটা মিশালেই আমরা ভ্যাকসিনটা তৈরি হয়ে যায়। দেখুন, আর বুস্টার ডোজের ক্ষেত্রে আমরা কি করব। সকল ভ্যাকসিনেরই সকল কৃমিনাশক ঔষধেরই বুস্টার ডোজ থাকে। বুস্টার ডোজ বলতে তখন প্রথম ভ্যাকসিন যখন আমরা দিব তখন সাধারণত বছরে 1 বার ভ্যাকসিন পুনরায় দিতে হয়। অর্থাৎ পিপিআর ভ্যাকসিনটা কেউ বলেছেন বছরে 2 বার দেওয়া লাগে, আবার কেউ বলেছেন 1 বার দিলে যথেষ্ট হয়। তবে বছরে 2 বার করাই অতি উত্তম। ইনজেকশনের স্থান, আমরা যদি এই ভ্যাকসিনটা দিতে চাই সেটা কি মাংসপেশিতে দিব, না গলায় দিব, না কোথায় দিব, সেই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময় এই চামড়ার নিচে যে কোনো জায়গায় দিতে পারবেন। তবে উত্তম হলো গলার পাশে বা কাঁধের নিচে ত্বকে অংশে দেওয়া। গলার পাশে বা কাঁধের নিচে ত্বকে দেওয়া। আপনি শরীরে যেখানে খুব মন চায় সেখানেই দিতে পারবেন, তবে গলার পাশে দেওয়া হলো
অতি উত্তম। ভ্যাকসিন কীভাবে সংরক্ষণ করতে হয়, অবশ্যই ভ্যাকসিন যখন ফ্রিজে আপনি কিনে আনবেন এটা ফ্রিজে সংরক্ষণ করতে হবে। 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে এই ভ্যাকসিন সংরক্ষণ করতে হবে। এবার যদি সংক্ষেপে একটু বলতে চাই ভ্যাকসিনের উপকারিতা কী, সেই ক্ষেত্রে বলে দিচ্ছি। প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পিপিআরের হারে মৃত্যুর হার 0% এসে যেতে পারে, খামারের উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক লাভ বেশি হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, এ ছিল আজকের মতো আলোচনা। সকলের সুস্থতা এবং সকলের মঙ্গল কামনা করে আজকের আলোচনা থেকে বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা অনুরোধ জানাবো, আমার চ্যানেলে যারা আজকে নতুন তারা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন এবং অল বাটনটি ক্লিক করে দেবেন। দেখুন আজকের যে ইনফরমেশনটা দিয়েছি, পিপিআর ভ্যাকসিন এর লক্ষণ কি কি, এটা কি আপনার সামান্যতম উপকার আসবে না, আপনার মারাত্মক উপকার আসবে ইনশাআল্লাহ। গবাদি পশুর যত রকমের রোগ রয়েছে এবং এটা ভ্যাকসিন কীভাবে দিতে হয় এবং এটা চিকিৎসা কীভাবে নিতে হয়, এই সমস্ত তথ্য নিয়ে, এই সমস্ত আলোচনা নিয়ে আমি এই চ্যানেলে আলোচনা করে চলছি। সেজন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনি নিজের খামারকে সুস্থ রাখবেন এবং আশপাশে আপনার বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের খামারও যেন সুস্থ থাকে। আর যদি নিজেকে আপনি মনে করেন যে নিজেই শিখবেন তাহলে শিখেন, কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি অন্যজনের সাথে শেয়ার করে দেবেন। সকলের সুস্থতা এবং সকল ধরনের বিপদ আপদ এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আজকের আলোচনা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।